দর্শক মণ্ডলী, আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি এবং যা আমাদের কিন্তু উপকূলীয় অঞ্চলের জন্য খুবই জরুরি। তো এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের আজকের স্টুডিওতে এসেছেন বেশ কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে নিয়ে যারা কাজ করছেন তারাও। তা আমি তাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার বাদিকে আছেন ডক্টর এস.এম. শরীফুজ্জামান, সহযোগী অধ্যাপক, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপরে আছেন প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন ইনি এসেছেন সুদূর সেই নেদারল্যান্ড থেকে, স্টেইন রেইনহার্ড, অর্থনীতি বিষয়ক গবেষক, ওয়াগেনেনগেন বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন মেরাইন ট্যাঙ্গেলডার, গবেষক, এমআরএস, ওয়াগেনেনগেন বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন আমার ডান দিকে প্রফেসর টম এসেবার্ট, এমআরএস, ওয়াগেনেনগেন বিশ্ববিদ্যালয়। তারপরে আছেন ইঞ্জিনিয়ার ফেডরিকা ব্রন, রয়্যাল হাস্কনিং, ডিএইচভি। আর তারপরে আছেন প্রফেসর এম সাদাত হোসেন, পরিচালক, মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর সর্বশেষে আছেন মিস্টার শাহনাজ চৌধুরী, পিএইচডি, গবেষক, ওয়াগেনেনগেন বিশ্ববিদ্যালয়। তো প্রথমে আমি প্রফেসর টমকে জিজ্ঞেস করব, হোয়াট ইজ ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং? Well, ecological engineering aims at designing, restoring, developing healthy, sustainable ecosystems for the benefit of both humans and nature. And especially along our coasts, we can use ecological engineering to better protect our coasts against coastal flooding and coastal erosion. And we think especially about using mangroves, salt marshes, oyster reefs that can reduce waves, that can trap sediment, and by doing so can help us in better protecting our coasts. So we think that ecological engineering could add to our conventional engineering, and so we should not only invest in conventional engineering like raising our dikes, raising our embankments, but we should also invest in restoring and developing these habitats like mangroves and oyster reefs. Okay. All right, I'll come back to you later again. আচ্ছা ডক্টর শাহাদাত, আমাকে কি বলবেন বাংলাদেশে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই ধারণাটি কিভাবে আসলো এবং আপনারা এটাকে কিভাবে বাস্তবায়িত করছেন? আপনাকে ধন্যবাদ। ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসটা ইউরোপে, বিশেষ করে নেদারল্যান্ডে 2000 সালের প্রথম দিক থেকেই শুরু হয়েছে, যেটা পৃথিবীতে ওনারা অত্যন্ত সফলতার স্বাক্ষর রেখেছেন। আর ওই সফলতার রেশ ধরেই আমাদের উপকূলীয় অঞ্চল, ভাঙ্গন প্রবণ অঞ্চল, আমাদের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সবসময় লেগেই আছে। সুতরাং উপকূলবাসীর জীবন জীবিকা সুন্দর করার জন্য, তাদের উপকূলীয় অঞ্চলকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য এবং পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করার জন্য এই প্রযুক্তিটি নেদারল্যান্ডের বিভিন্ন বিশেষজ্ঞগণ আমাদের সাথে আলাপ আলোচনা করতে আসেন। সেই আলাপ আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের উপকূলীয় অঞ্চলে জৈব প্রকৌশল ভিত্তিক উন্নয়ন কার্যক্রমটা শুরু করি এবং প্রাথমিকভাবে এই উন্নয়ন কার্যক্রম করার জন্য আমরা মহেশখালী এবং কুতুবদিয়া দ্বীপকে বেছে নেই। পরবর্তীকালে ভাঙ্গন প্রবণতার গুরুত্বের উপর ভিত্তি করে আমরা কুতুবদিয়াতেই আমাদের এই পরীক্ষা নিরীক্ষা কাজ চালু করি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। তো আমি মিস মেরাইনকে জিজ্ঞেস করব, which organisms used for ecological engineering? Well, we consider ecosystem engineers, we consider them as plants or animals that can influence their environment by their presence or their activities. So for example, an oyster reef, the presence of an oyster reef can facilitate siltation of the tidal flat. Another example is mangroves. They can attenuate wave energy on the dikes. And other examples are like a coral reef can also influence the wave climate, or like salt marsh vegetation. These are all examples of ecosystem engineers. Okay, all right. I'll come back to you again. Professor Saidur Rahman, এই জাতীয় প্রযুক্তি বাংলাদেশের উপকূল সুরক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা যে প্রযুক্তিটি নিয়ে আজকে কথা বলছি এটিকে আমরা বলছি সেকেন্ডারি ডিফেন্স,
অর্থাৎ এটা আমাদের বাংলাদেশে বিশেষ করে যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থার বিবেচনায় আমরা আমাদের উপকূলকে প্রধানত প্রাথমিক সুরক্ষা দিয়ে থাকি মাটির বাঁধ দিয়ে। তো এই মাটির বাঁধ তৈরি যেমন অনেক ব্যয়সাধ্য এবং এটি ভাঙনপ্রবণ, বর্ষা হলে ঢেউ স্রোত বিভিন্ন কারণে যখন প্রবল জোয়ার হয়, ঘূর্ণিঝড়ের সময় যখন জলোচ্ছ্বাস হয়, এই সমস্ত কারণে আমাদের উপকূলের এই প্রাথমিক সুরক্ষা ব্যবস্থাটি নিয়তই ক্ষতিগ্রস্ত হয় এবং এটাকে আমাদের প্রতি বছর এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং তার খরচও প্রচুর। আমরা যে প্রযুক্তিটি নিয়ে কথা বলছি এই প্রযুক্তিটি মূলত প্রধানত তাকে সুরক্ষা দেবে ঢেউ স্রোত এবং অন্যান্য যে উচ্চ শক্তি সম্পন্ন সমুদ্রের যে শক্তিগুলো ওইগুলো থেকে কিছুটা তার আঁচ কমিয়ে তাকে প্রাথমিক ধরনের সুরক্ষা দেবে। দ্বিতীয় পর্যায়ে যা করবে এই জাতীয় প্রযুক্তিটি নতুন করে পলির স্তর জমাতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ঘাস ম্যানগ্রোভ যে সমস্ত বনাঞ্চলের কথা এসছে সেগুলোর বৃদ্ধিকে সহায়তা করে দ্বিতীয় পর্যায়ের আরেক ধরনের সুরক্ষা আমাদের প্রাথমিক সুরক্ষা ব্যবস্থাকে দিতে পারে। কাজে মোটামুটিভাবে এই প্রযুক্তিটি সরাসরি উপকূলকে প্লাবন থেকে রক্ষা করবে না, কিন্তু উপকূলকে প্লাবন থেকে রক্ষাকারী যে অন্য স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলোকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়ার কাজ করবে। আচ্ছা, আবার আসবো আমি আপনার কাছে ফেরত। এখন চলে যাচ্ছি মিস ফেডরিকার কাছে। মিস ফেডরিকা, how long normally a structure like this take to mature? Good question, actually. Since I was looking at the background picture, there you can see that we took concrete rings as a substrate for the oyster reefs, and of course the ecological value of the concrete rings is not very high. So I would like to emphasize that we use these concrete rings to mimic a mature oyster reef, actually. So and for how long it will take for an oyster reef to mature depends on, for example, the species and also the ecological circumstances. But I would say that we learned that this would take about 5 to 10 years to mature. So that's about it. Thank you. I'll get back to you again. Mr. Stein, what kind of food or other direct benefits people can get from a reef structure like this? There are many benefits, direct as well as indirect benefits. And one of the examples is for food is that they can catch crabs. They are already found in the rings. Also, oysters who grow on the oyster reef can be harvested by the local people. The oyster reef and the mangroves protect the seashore against waves. So it protects against erosion, so they don't have to spend as much money to maintain the dikes anymore if there is eco-engineered oyster reef and mangrove in front of it. Also, it's a way to adapt to sea level rise because of the sedimentation behind the oyster reef and in the mangroves. So these are the most important direct benefits, I guess. Okay. Can I add maybe sure. One indirect effect is also of these coastal ecosystems like mangroves is that they take up a lot of carbon dioxide and they bury also a lot of carbon. So they are also important with respect to climate change and for mitigation of climate change. So that's again like rainforests, an important function of these coastal systems in the face of our climate change. How long you guys are doing this kind of project in Netherlands? Well, in the Netherlands we start with an innovation program called Building with Nature in 2008, and in this program we developed different concepts and also we conducted different pilots, like using oyster reefs for coastal defense, but we also used nourishments and other types of coastal defense strategies to really make a difference compared to the conventional engineering using only hard engineered structures. I'll be coming back to you again. Let me ask Dr. Sharifuzzaman. পরিবেশ ব্যবস্থায় ও পরিবেশ উন্নয়নে এই প্রক্রিয়া কি ভূমিকা রয়েছে? ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং টুলটা যদি আমরা সাকসেসফুলি আমাদের কোস্টে ইন্ট্রোডিউস করতে পারি তাহলে আমাদের কোস্টের যে ইন্টারটাইডাল বেড আছে অথবা মাড ফ্লাড আছে সেটাকে স্টেবিলিটি দিবে,
অনেক গুণ, যার ফলে সেখানে ম্যানগ্রোভ ইকোসিস্টেম জন্মাতে সাহায্য করবে। তাছাড়া সিগ্রাস বেডও জন্মাবে, ফলে এখানে একটা ইউনিক ইকোসিস্টেমের সমন্বয় ঘটতে পারে, যার ফলে জীববৈচিত্র্যের সমাগম সেখানে ঘটবে, যেটা হয়তো ইন ফিউচার ফিশারিজ বায়োডাইভার্সিটি এবং আদার্স অর্গানিজমের ডেভেলপমেন্টে সহায়তা করবে। আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমি একটু মিস্টার শাহনাজের কাছে যাচ্ছি। আপনি এ বিষয়ে পিএইচডি করছেন নেদারল্যান্ডে, আপনার অভিজ্ঞতা জানতে চাই এ ব্যাপারে। জি ধন্যবাদ। নেদারল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যারা তাদের কোস্টাল ম্যানেজমেন্টের দিক দিয়ে অনেক অভিজ্ঞ এবং অনেক অত্যাধুনিক প্রযুক্তি সহ নেচার বেস টেকনোলজিগুলো ওনারা অনেক ডেভেলপ করেছেন। আমার মনে হয় ওদের যে ইকোলজিক্যাল যে অবস্থান আমাদের দেশের সাথে অনেকাংশে মিলে। আমরা আজ পর্যন্ত যতটুকু ডাটা সংগ্রহ করেছি বা তথ্যপাতা আমাদের হাতে রয়েছে, আমার পিএইচডি এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি যে হ্যাঁ মনে হয় এটা খুবই সম্ভব। তবে সেজন্য আমরা নানা রকমের মডেল তৈরি করছি, যেই মডেলগুলো এখন পর্যন্ত আমাদের যে ডাটা শো করতেছে আমরা বলতে পারি যে এটা খুবই সম্ভব আমাদের দেশে। আপনি তো নিশ্চয়ই আপনার গবেষণা শেষ করে ফিরে আসছেন আমাদের এই ব্যাপারে হেল্প করার জন্য। জি অবশ্যই অবশ্যই। এটা আপনারা জানেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সো এটা আমার ন্যাশনের প্রতি আমার একটা কমিটমেন্ট থাকবে। শাহনেওয়াজ যে কথাটা বললো যে আসলে পৃথিবীতে একটা কথা প্রচলন রয়েছে, গড ক্রিয়েটেড দি আর্থ, ডাচ ক্রিয়েটেড দি নেদারল্যান্ড। সেক্ষেত্রে উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনার ক্ষেত্রে ডাচদের যে সফলতা, থ্রু আউট দি ওয়ার্ল্ড তাদের যে এ বিষয়ে যে দিক নির্দেশনা, তো আমাদের মতো দুর্যোগ প্রবণ দেশের উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, উপকূলীয় জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সর্বোপরি উপকূলীয় অঞ্চলে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ডাচদের এই অভিজ্ঞতা আমাদেরকে যথাযথ দিক নির্দেশনা দিবে এবং তাদের সাথে সমন্বয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের গবেষক দল যে কাজ করতেছে, আমার বিশ্বাস সেটা আমাদের উপকূলীয় অঞ্চলে এই টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করবে। খুবই খুবই আশাবাঞ্চক একটি কথা আপনি বললেন এবং আশা করি আমরা নিশ্চয়ই এটাতে সাকসেসফুল হব ইনশাআল্লাহ। প্রফেসর টম, will this still be effective if sea level rises? Well, I think in fact the concept we propose is a big advantage with respect to sea level rise compared to the conventional engineering. Of course, the conventional engineering using dikes and embankments, they need to maintain and they need to be raised with respect to sea level rise in the future. And the systems we are using, like mangroves, salt marshes and oyster reefs, they have proven to grow with sea level rise. So they trap a lot of sediment within their structures, and by trapping the sediment, they grow upwards. And when sea level rise will increase, they will still be increasing upwards, and they will remain their function also in the future. There's of course one big restriction is of course that the sediment input from the river and the sea needs to be maintained, of course, for these organisms to grow with sea level rise. If, for instance, we change the sediment input coming from the river by, for instance, damming the river upstream, this might cause an increased erosion along our coast, and this might also cause these organisms no longer to be able to grow with sea level rise. So that's also something to keep in mind, that also what we do in the river basin might affect what is happening in our deltas and along our coast. But in theory, these systems can grow with sea level rise, and they also can repair themselves. When they are disturbed, for instance, by a storm, they will grow from themselves back. It takes, of course, several years, but they have this self-remaining capacity, which is also an important aspect from using this concept. Okay. এ প্রসঙ্গে আমি একটি বিষয় যোগ করতে চাই। টম যা বললেন যে আমাদের নদীগুলো দিয়ে যে সেডিমেন্ট নেমে আসে, যেই পলি আসে, এই পলিগুলোকে যদি আমরা বাঁধ বা ড্যাম তৈরি করে যদি বাধাগ্রস্ত করি, তাহলে তা আমাদের উপকূলে নিচের দিকে এসে
ভাঙনের প্রবণতা তৈরি করে। কর্ণফুলীর মূল সেডিমেন্ট আসার পথটি বন্ধ হয়েছে অনেক আগেই কাপ্তাই বাঁধ হবার পর। এরপর ফেনী নদীর মুখ বন্ধ করা হয়েছে, মুহুরী নদীর মুখ বন্ধ করা হয়েছে, কালিদাস পাহাড়িয়া খালের মুখ বন্ধ করা হয়েছে, চকরিয়াতে নদীর মুখ রাবার ড্যাম দিয়ে বন্ধ করা হয়েছে, সাঙ্গু নদীর মুখ বোধহয় ক্ষেত্র বিশেষে কোথাও এরকম বন্ধ করা হয়েছে। মোটামুটি বলা চলে যে আমাদের এই চট্টগ্রামের দিকে যে কয়টি নদী আছে প্রায় সবকটিরই সেডিমেন্ট আসার পথ বন্ধ হয়েছে। যখন থেকে বন্ধ হয়েছে প্রায় সেই সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিমছড়ি এলাকায় ব্যাপক ভাঙন হচ্ছে। কাজেই আমাদের এই দিকটায় দৃষ্টি রাখতে হবে যে আমরা উপকূলে পলি আসার পথটিও যেন সবসময় চালু রাখি। ডক্টর শরীফুজ্জামান, কুতুবদিয়া আপনি কিন্তু অনেক দিন ধরে কাজ করেছেন। পরীক্ষামূলক যে প্রকল্পে কাজ হচ্ছে, এটা কি পজিটিভ ফলাফল পাচ্ছেন এখান থেকে? সোফার আমাদের এই কোপাস প্রজেক্টটি এনকারেজিং কিছু রেজাল্ট আমাদেরকে দিয়েছে। প্রথমত সেটা আমাদের পলি সঞ্চয়ে সহায়তা করছে এবং অ্যাট দ্য সেম টাইম মাঠ ফ্লাডের স্টেবিলিটি এনে দিয়েছে। এখানে কতদিন ধরে কাজ করছেন আপনারা? এখানে আমরা 2012 এপ্রিল থেকে আমাদের গবেষণা কার্যক্রমটা শুরু করি। আচ্ছা, তো এটা প্রথম পর্যায়ে 6 মাস ছিল শুধু সেটার সম্ভাব্যতা যাচাই করার জন্য, অর্থাৎ কস্তুরা যেটাকে আমরা ওয়েস্টার বলছি সেটা প্রাথমিকভাবে ওখানে পাওয়া যায় কিনা। তারপর আমরা 2013 এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ের গবেষণাটা শুরু করি। এই নভেম্বরে আমরা দ্বিতীয় পর্বটি শেষ করলাম, যার কিছু ফলাফল আপনাদেরকে বললাম এখানে। আচ্ছা ডক্টর শাহাদাত, বাংলাদেশে এই প্রযুক্তির সার্বিক অগ্রগতি নিয়ে যদি আমাদের একটু বলেন। সামগ্রিকভাবে আমরা গত 3 বছর যাবৎ যে প্রযুক্তিটি নিয়ে কাজ করতেছি সেটা আমাদেরকে অনেক পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে যে সেটা আমাদের উপকূলীয় অঞ্চলে ভাঙন রোধে সহায়তা করতেছে, সেটা আমাদের উপকূলীয় অঞ্চলে নতুন চরাঞ্চল জেগে ওঠার ক্ষেত্রে সহায়তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। উপকূলীয় অঞ্চলে আমাদের যে ন্যাচারাল গ্রাস যেটাকে আমরা সল্ট মার্শ বলি, তার প্রাকৃতিক যে গড়ে ওঠা প্রাকৃতিকভাবে, এবং এই যেটাকে স্থানীয়ভাবে উরি ঘাসও বলা হয়ে থাকে, তাহলে এই রকমের ঘাস সেখানে প্রাকৃতিকভাবে জন্মালে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় যে ওই এলাকাটা স্টেবল হয়েছে। এই ঘাসগুলো কি আপনার লাগানো তো হচ্ছে না? না, নিজে থেকে হচ্ছে। ঘাস জেগে উঠাকেই আমরা প্রাকৃতিকভাবে ওই এলাকাটায় স্টেবল অথবা স্থায়ী হচ্ছে এটা ধরে নেই। আর এই ঘাস জন্মানোর পর আমরা উপকূলীয় অঞ্চলে আমাদের প্যারাবন বা ম্যানগ্রোভের চারা লাগানোর সূচনা করে থাকি। তেমনিভাবেই যে এখানে আমরা ওয়েস্টারের যে বৃদ্ধির জন্য যে কাজটা করতে যাচ্ছি, এই ওয়েস্টার আমাদের দেশে খাদ্য হিসেবে একটা নির্দিষ্ট সোসাইটিতে ব্যবহৃত হয়, রাখাইন কমিউনিটি বা অন্যান্য উপজাতি কমিউনিটিদের মধ্যে, বাট বিদেশে এর বিশাল রপ্তানির সুবর্ণ সুযোগ রয়েছে। তার উপর ওয়েস্টার শামুক ঝিনুকের যে খোলস রয়েছে, এই খোলস আমাদের পোলট্রি শিল্পে, ফিশারি শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে থাকে। তদুপরি সেখানে আমরা যে স্ট্রাকচার এবং ওয়েস্টার রিফের বৃদ্ধি দেখতে পাচ্ছি, সেখানে আমাদের জীব বৈচিত্র্যের ব্যাপক সমন্বয় হচ্ছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি স্থানীয় জেলেদের সাথে কথাবার্তার মাধ্যমে যে সেখানে মাছের সংখ্যা, চিংড়ির উপস্থিতি, কাঁকড়ার উপস্থিতি সেটা আগের থেকে বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে উপকূলবাসী আমাদের সাথে সমন্বিতভাবে আমাদেরকে সহায়তা করতেছে। আমাদের এই কাজের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা আশা করি চট্টগ্রাম, কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং সাথে সাথে এই অঞ্চলের যে দ্বীপগুলো রয়েছে, এই দ্বীপগুলো এবং চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের উপকূলীয় ভাঙ্গন রোধ করার জন্য, উপকূলীয় অঞ্চলে স্ট্যাবিলিটি দেওয়ার জন্য, উপকূলীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং জলজ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি ব্যাপক ভূমিকা পালন করবে, যেটা আর সেই আশাকে সামনে রেখেই আমার মনে হয় যে উপকূলীয় জনগোষ্ঠী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। সকল কিছু মিলিয়ে আমরা বলবো যে এই প্রকল্প অত্যন্ত আশাব্যঞ্জক এবং এটা ভবিষ্যতে আমাদের উপকূলকে যথাযথভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। মিস মেরাইন, what need to be done for sustaining this approach in the long run? First of all, I think that our pilot research really demonstrates how the concept of eco-engineering can work in the Kuduptia island site. But on the longer term,
we need to do more research to better understand the processes and investigate the full potential of eco-engineering in the long run. The second thing is we feel that an integrated approach is very important when considering eco-engineering. You need to work together with ecologists, hydrologists, but also the local community to see what is the best fit solution for every site. So you need to look at the local circumstances. Okay. How long you are in Bangladesh and taking care of this kind of project? Well, the EcoBus project has been running for 3 years, so we've been cooperating in Bangladesh for 3 years now. Okay. Yep. And these 3 years, what is your findings after seeing in last 3 years? After last 3 years you are here, I mean you're coming very often, right? I've been here second time. Yes. Okay, all right. So, what is your impression that the way we are working, the technology, what you are giving us, from that, what kind of positiveness you are seeing? Well, we are not bringing technology. We are only bringing experience from our country, because I think there's already a lot of knowledge present with the University of Chittagong. They know very well what they're doing. So what is very nice about this project is that we share our experiences. So we bring experience from the Netherlands with eco-engineering, and we work together here with local experts on the Kutub Dia sites, and the experts here have a lot of information about the ecosystem here and the local processes and the species. So this cooperation has been very fruitful. But unfortunately, I think 3 years is too short, because we only just got started. I think we need to continue doing research to better understand the processes in the long run. Okay, thank you. Professor Saidur Rahman, বাংলাদেশে এই প্রক্রিয়া বৃহত্তর পরিসর চালু করতে হলে কি করা উচিত? বাংলাদেশের উপকূলের সর্বত্র এই একই প্রযুক্তি কাজ করবে তা কিন্তু নয়। এক একটি উপকূলের এক একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তার যে সেডিমেন্ট বা তার যে পলি বা মাটি, তার গুণাগুণ ভিন্ন রয়েছে। কোনোটি আমরা দেখতে পাই যে বালি, যেমন আমাদের ভাঙন প্রবণ একটি এলাকা রয়েছে কক্সবাজার উপকূলে, সেখানে ঠিক এই প্রযুক্তি কাজ করবে না, অন্য আরেকটি জায়গায় আরেক প্রযুক্তি কাজ করবে না। কাজেই বৃহত্তর পরিসরে আমরা যে সমস্ত জায়গায় আমাদের উপকূলকে সুরক্ষা দেওয়া দরকার, আমাদের প্রথমত এই প্রত্যেকটি কত ধরনের আমাদের বিভিন্ন রকমের উপকূলীয় বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে চিহ্নিত করার কাজ করতে হবে। চিহ্নিত করার পর কোন কোন ধরনের উপকূলীয় বৈশিষ্ট্যের উপকূলে কী ধরনের স্ট্রাকচার এবং কী ধরনের ইন্টারভেনশন আমরা তৈরি করতে পারি তা নিয়ে এরকম প্রাথমিকভাবে গবেষণা, ছোটোখাটো আকারের গবেষণা এবং পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে তার ডাটা এবং যে তথ্য এবং উপাত্ত যেগুলো সংগৃহীত হবে সেগুলোর ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। আমরা যে জাতীয় উপকূল, যে জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উপকূলে এই কাজটি করেছি, এই একই বৈশিষ্ট্য সম্পন্ন অন্যান্য উপকূলে যদি আমরা এটাকে বৃহত্তর পরিসরে নিতে চাই, তাহলে প্রথমত যে আমাদের দরকার ফান্ড। কাজেই প্রথম কাজ হচ্ছে যে আমাদের সরকারের এগিয়ে আসতে হবে, এবং আমাদের বিশ্বাস যে আমাদের সরকার এগিয়ে আসলে আমাদের সরকারের বন্ধুপ্রতিম যে সমস্ত রাষ্ট্র, বিশেষ করে নেদারল্যান্ড, যারা বাংলাদেশের এই পানি সম্পদ ব্যবস্থাপনা এবং উপকূলীয় এই ভাঙন এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের সাথে বিভিন্নভাবে জড়িত রয়েছে, তারাও সাহায্যার্থে এগিয়ে আসবে। সেই অর্থায়নগুলোকে কাজে লাগিয়ে আমরা এটাকে শুধু বড় আকারে এস্টাবলিশ করে চালু করতে পারি। তবে একটি বিষয়ে আমরা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, আমি এই সুযোগে একটু উল্লেখ করতে চাই যে আমাদের একটি অন্যতম প্রধান সামুদ্রিক সম্পদ হচ্ছে আসলে আমাদের পলি সম্পদ। যদিও সমুদ্রের নয়, আসছে তা হিমালয় পর্বত এবং অন্যান্য তার অববাহিকার, নদীর অববাহিকার যেই পলিমাটি, তা এটি হচ্ছে আমাদের অন্যতম একটি বৃহৎ সম্পদ। আমরা শুধুমাত্র যেটা দরকার, বুদ্ধি খাটিয়ে এই বালিগুলোকে জায়গায় জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করা, চ্যানেলিং করে দেয় এবং সেগুলোকে ঠিকভাবে উপকূল জেগে ওঠার ক্ষেত্রে ব্যবহার করা। এটা যদি আমরা করতে পারি, বাংলাদেশের জন্য বিপুল সম্পদে পরিণত হতে পারে আমাদের নূতন জেগে ওঠা চর এবং ভূমি। অনেক ধন্যবাদ। অল দ্য ওয়ে ইউ হ্যাভ কাম টু বাংলাদেশ টু হেল্প আস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ all of you, and we are really grateful that Netherlands is helping us to do something for Bangladesh. Thank you very much. দর্শক মণ্ডলী, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা শেষ করলাম, কিন্তু এই আলোচনা কিন্তু এখানেই শেষ নয়, আসলে এটা শুরু। এই কাজটি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এবং যে কাজটি
করার জন্য নেদারল্যান্ড থেকে আমাদের এই সম্মানিত অতিথিরা এসেছেন বাংলাদেশে এবং ওনারা আসছেন প্রায় আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য এবং উপকূলীয় অঞ্চলে নিজেরা গিয়ে ওনারা কাজ করছেন আমাদের সাথে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর আছেন এখানে তারাও কিন্তু কাজ করছেন এবং আরও অনেকে কাজ করছেন এবং আমরা যারা এখানে ঢাকা শহরে বসে আছি আমরা কিন্তু বুঝতে পারছি না যে উপকূলীয় অঞ্চল কিভাবে আমাদের এই যেই মানুষগুলো থাকে ওখানে তারা কত দুরবস্থার মধ্যে থাকে এবং ঝড় জলোচ্ছ্বাসের কারণে এবং এই নানা রকমের সমস্যার কারণে তাদের কি দুরবস্থা হয়, বাস্তুহারা হয় তারা। এই সব জিনিস থেকে তাদের যদি আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু এই প্রজেক্টগুলো কিন্তু আমাদের দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্যের সাথে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। ধন্যবাদ। প্রাণের স্বদেশ স্নিগ্ধ শুনে